প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসিনারা ফেরদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সোমবার থেকে দেশের 7 দিনের লকডাউন জানালেন ওবায়দুল কাদের। চালু থাকবে জরুরি সেবা ও শিল্প প্রতিষ্ঠান, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনায় একদিনে আরও 58 জনের মৃত্যু, নতুন শনাক্ত 5,683 জন। স্বাস্থ্যবিধি মানায় অসচেতন বেশিরভাগ মানুষ, মাস্ক পরতেও অনীহা। গণপরিবহনে ভাড়া বেশি নেওয়া হলেও নেই স্যানিটাইজেশনের উদ্যোগ, স্বাস্থ্যবিধি মানাতে তৎপর প্রশাসন, বিভিন্ন স্থানে জরিমানা। রমজান শুরুর আগেই বাড়ছে আমদানিকৃত ফলের দাম, অপরিবর্তিত দেশীয় ফলের বাজার, মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও রয়েছে মাই টিভির শনিবারের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবার চলে যাব পুরো সংবাদে। করোনার বিরাজমান পরিস্থিতি মোকাবিলায় 5 এপ্রিল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প কারখানা চালু থাকবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এরই মধ্যে সংক্রমণের দিক দিয়ে বিগত সময়ের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড তৈরি হয়েছে দেশে। বিরাজমান এমন পরিস্থিতি মোকাবেলায় আবারও লকডাউনের দিকে যাচ্ছে সরকার। সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় সরকারের এমন সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধ হারিয়ে ফেলেছে। বিএনপি ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা ছাড়া করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ায়নি। সরকারের অন্ধ সমালোচনা আর মিথ্যাচার করাই তাদের করোনাকালের সফলতা। এদিকে নিজ বাসভবন থেকে দেয়া অপর এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানের পাশাপাশি খোলা থাকবে শিল্প কলকারখানা। লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। করোনা সংক্রমণের কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। 26 মার্চ থেকে শুরু করে 66 দিনের লকডাউনে ছিল পুরো দেশ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 5,683 জন। এই নিয়ে এ পর্যন্ত শনাক্ত হলেন 6,30,277 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 58 জন। এখন পর্যন্ত মারা গেছেন 9,213 জন। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 23.15%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.26%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 87.23% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। কয়েকদিন ধরে করোনার রেকর্ড সংক্রমণ ও মৃত্যু বাড়লেও রাজধানীবাসী সচেতন হচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি, মাস্কও পরছেন না অনেকে। আবার প্রয়োজন ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছেন কেউ কেউ, আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে। এভাবে চলতে থাকলে করোনার ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা সচেতন মহলের। এসএম আরিফের রিপোর্ট। কয়েকদিন ধরে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। অথচ রাজধানীবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা লক্ষণীয়।
সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্কও ব্যবহার করছেন না অনেকেই। ঠিক আছে, দোকানদারি করি তো আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। মানে রিস্কার মধ্যে তো এই জন্য পড়ি না আর কি, রিস্কা দাঁড়িয়ে পড়ে যাওয়া পড়ি, আমি আসলে অল টাইম পড়ি, এখন আসে রাখছি। প্রয়োজন অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছে নগরবাসী। চায়ের দোকানে আড্ডা চলছে আগের মতোই। চায়ের দোকানে মানুষ আড্ডা দিচ্ছে তো অনেকে অপ্রয়োজন ভাবে সময় কাটাচ্ছে। প্রয়োজন ছাড়া যদি বাসাতে বের হয় তাহলে সংক্রমিত আরো বাড়বে। একটু তদারকি বাড়াইতে হবে যেন অকারণে দোকানে বসে আড্ডা, রাস্তায় অলিতে গলিতে বসে আড্ডা এগুলি না হয়। তবে কি মানুষ করোনায় ভীত নয়? এ নিয়েও কথা বলেন অনেকে। আগের মতো অতটুকু ভয় কাজ করতেছে না এখন। শুরুর টাইমে যখন আমরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিষয়ে সচেতন ছিলাম, এখন আসলে ওই পরিমাণ সচেতনতা দেখা যাচ্ছে না। ভয় অবশ্যই কাজ করছে, কিন্তু মাস্কের যে ব্যবহার, যেটা হলে আমরা বাঁচতে পারি, সেই বিষয়ে তাদের কোনো সতর্কতা নাই। সংক্রমণ কমাতে ব্যক্তি সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন সচেতন মহল। আমি সচেতন হয়ে চলতেছি। দেখেন, আমি আপনার সাথে কথা বলতেছি, মাস্কটা খুলি নাই, কিন্তু আমার পাশে আরেকজন দাঁড়ায় আছে, সে কিন্তু মাস্ক খুলে আমার সাথে দাঁড়ায় দেখতে। নিজের ফ্যামিলির কথা চিন্তা করেও কিন্তু সেটা সচেতন থাকা উচিত, জন্য সবার মেনে চলা উচিত এবং না বেরো, মানে প্রয়োজন ছাড়া না বেরোয়াই উচিত। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। যাত্রীদের জন্য করোনা প্রতিরোধের কোনো ব্যবস্থা না রেখে রাজধানীতে দিব্যি চলছে গণপরিবহন। হুড়োহুড়ি করে যাত্রীরা ওঠানামা করলেও কোনো স্যানিটাইজার ব্যবহারের বালাই নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকায় করোনা ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। করোনায় অর্ধেক যাত্রী বহন ও স্যানিটাইজার ব্যবস্থা রাখা সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য 60% ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়া কিংবা তারও বেশি আদায় শুরু হলেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অর্ধেক আসনও অনেক ক্ষেত্রে খালি রাখা হচ্ছে না। আর যাত্রীদের স্যানিটাইজ করার জন্য কোনো ধরনের ব্যবস্থা ছাড়াই চলাচল করছে গণপরিবহন। আসন কম থাকায় বাসে ওঠার ক্ষেত্রে সামাজিক দূরত্ব ভেঙে যাত্রীরা হুড়োহুড়ি করেই ওঠানামা করছেন। সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই কোনো যানবাহনে, ফলে করোনা ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রীরা। না, আমি রেগুলার যাতায়াত করি। হ্যান্ড স্যানিটাইজার বাসের মধ্যে দেয় না, সেটা কন্টিনিউ দেয় না, মাঝে মাঝে। না, তারা মানে না, পাবলিকে মাস্ক ব্যবহার করে, কিন্তু ওই বাসের লোক, পরিবহনের লোকে তারা ওই হ্যান্ডসেট ফ্যান্ডসেট কোনো কিছু ব্যবহার করে না। যাত্রীদের তো নয়ই, স্যানিটাইজার ব্যবহার করছেন না পরিবহন শ্রমিকরাও। তাদের একটি অংশ মাস্কও ব্যবহার করছেন না। এটা কেউ না চাইলে আমরা কিভাবে দেবো? আমরা গেট খুলে যে দিব এরকম কোনো প্রসেস পাচ্ছি না। একটা স্টপেজে যখন গাড়ি নিয়ে খারাচ্ছি, এখন মানুষ এখন হোড়পাড় করে গেট ভেঙে উঠছে। দেখেন তো, মানা করছে, তারপরে কিভাবে উঠছে। হ্যান্ড স্যানিটাইজার কোথায় যাত্রীদের দেওয়ার জন্য? এই যে আসতো আসতো কোথায় আছে? এই যে এখন ব্যাগে রাখছো? যারা হেল্পার তারা তো মাস্ক ইউজ করে না, ওই দেখেন কি অবস্থা, অর্ধেক বের করে আছে। অর্ধেক আসন খালি রাখার নিয়মও মানছেন না অনেক গণপরিবহন। ডাবল সিটের সিঙ্গেল, মাঝে মাঝে সিঙ্গেলও বসায়, ডবলও বসায়। সবাই সতর্ক হওয়া উচিত, মাস্ক পরা উচিত, কমপক্ষে মাস্ক পরা উচিত। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানাতে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। মানুষকে সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামসে তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়লেও এখনও সচেতনতা আসেনি চট্টগ্রামের নগরবাসীর মাঝে। নগরীর রাস্তাঘাট চলাফেরার লোকজন উপেক্ষা করছে স্বাস্থ্যবিধি। প্রতিরোধে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসক। নগরীর চকবাজার, বাহদ্দারহাট, আগ্রাবাদ সহ গুরুত্বপূর্ণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালনা করেন অভিযান। মাস্ক বিতরণের পাশাপাশি না পরার অপরাধে অনেককেই করা হয় জরিমানা। সন্ধ্যা ৬টার পর থেকে শপিং মল, বিপণী বিতান ও হোটেল রেস্টুরেন্ট সহ সকল দোকানপাট বন্ধ রয়েছেন। তবে নির্দেশনা মোতাবেক কাঁচা বাজার, মুদি দোকান ও ঔষধের ফার্মেসি খোলা রয়েছে। রাতের বেলায় অনেকের মুখে ব্যবহার করতে দেখা যায়নি মাস্ক। যশোরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যানবাহনে অবাধে মাস্কবিহীন চলাফেরা করছে অনেকেই। এ বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান সচেতন মহল। মাস্ক পরা সভ্য, করোনামুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যে ধারণ করে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন বগুড়ার জেলা পুলিশ। সেই সাথে যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক স্টিকার লাগান তারা। পাবনায় করোনা আক্রান্ত প্রতিরোধে 11টি থানায় সচেতনমূলক কর্মসূচি পালন করে ও মাস্ক বিতরণ করেছেন পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা রোধে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন তারা। নোয়াখালী জেলা প্রশাসকের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিজস্বভাবে তৈরি 1000 মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক হারুনুর রশিদ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের গৌরনদীতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় পথচারী ও দোকানপাট সহ 10 জনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গৌরনদী বাসস্ট্যান্ড ও টর্কি বন্দরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এই দণ্ড দেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। পবিত্র মাহে রমজান শুরুর আগেই বাড়ছে আমদানিকৃত নানা ধরনের ফলের দাম, তবে অপরিবর্তিত রয়েছে দেশীয় ফলের বাজার। রোজার সময় এসব আমদানিকৃত ফলের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতারা। SM খুরশেদ আলমের আরও একটি রিপোর্ট। রাজধানীর পল্টন এলাকার ফলমূলের বাজার। বিদেশি ফলের পর্যাপ্ত আমদানি রয়েছে এখানে। রমজান মাস আসার আগেই বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশ থেকে আসা আমদানি করা খেজুরের দাম। দাম আগের চেয়ে একটু বেশি। আমি যে খেজুরটা নিলাম 600 টাকা কেজি, 15 দিন আগেও নিলাম 400 টাকা কেজি। রোজা আসার কারণে দাম একটু বেশি। নতুন নতুন খাজুর আসে না, ওগুলোর দাম তো একটু বেশি। যেটা পুরানা খাজুর ওটার দাম তো একটু কম। বিক্রেতারা বলছেন আড়তদারদের কারণে খুচরা বাজারে খেজুরের দাম ঊর্ধ্বমুখী। 10 দিন আগে যে খেজুর ছিল আপনার 2500 টাকা, এখন 2700 টাকা। কারণ চাহিদার জন্য আড়ত দ্বারা বাড়াই দেয় দাম। আমরা কি করবো? আমরা তো মনে করেন গাঙ্গের পানি গাঙ্গে ডালি। রোজার সময় দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। আমাদের মাল যেগুলি নিয়মিত যেভাবে বিক্রি করি এখনো শিথিল আছে। পরবর্তীতে যে মালগুলি নিব ওগুলির দাম যদি বেশি দিয়ে কিনি তাহলে বেশি বিক্রি করতে হবে। ফলের ঊর্ধ্বমূল্য রোধে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। সরকার মনিটরিং করবে, এটা তো আপনারও আমার হাত নাই, এটা দায়িত্ব সরকারের উপর। শুধু বড় লোক না, মধ্যবিত্ত গরিব মানুষ সবাই যেন খাইতে পারে, সেই ব্যবস্থার জন্যই তদারকি দরকার। মার্কেট তদারকি অবশ্যই দরকার। আপেল, আঙ্গুর সহ কিছু ফলের দাম স্থিতিশীল, আর বাড়েনি দেশীয় ফলের দাম। পেঁপে হইলো আপনার 100 টাকা কেজি, তরমুজ হইলো 35-40 টাকা কেজি, আতাফল 300 টাকা, আর কাঁচা আম টক 200 টাকা কেজি। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। লকডাউনের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে এবারের 21শে বইমেলা। সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ জানিয়েছেন, লকডাউন চলাকালে বইমেলা বন্ধ থাকবে। এদিকে শেষ হওয়ার আশঙ্কায় শনিবার ছুটির দিনেও জমজমাট পরিবেশ পেয়েছে বইমেলা, ছিল না স্বাস্থ্যবিধির বালাই। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। বিক্রেতাদের ব্যস্ততায় বলে দিচ্ছিল ক্রেতা দর্শনার্থীদের সরব উপস্থিতির কথা। দিনের দ্বিতীয় প্রহরে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠতে থাকে লেখক, ক্রেতা ও বিক্রেতাদের কোলাহলে। ছুটির দিনে এমন পদচারণায় প্রাণ ফিরে পায় বইমেলা। ভালো লাগছে যে এটা হচ্ছে মানুষ মেলায় আসছে, বই কিনছে। মেয়ে বই পড়তে খুব পছন্দ করে, সেই জন্য ঘুরে ফিরে কিনছে আর কি। বইমেলাতে আসলেই মন ভালো হয়ে যায়। প্রকৃতপক্ষে সবার বই কেনা উচিত, বই পড়া উচিত। যখন জমজমাট হয় তখন আমাদের যারা আসে তখন ভীষণ ভালো লাগে। জনসমাগমে একটু হলেও সন্তুষ্টির ঝিলিক বিক্রেতা ও লেখকদের মাঝে। যদিও করোনাকালীন পরিস্থিতির কারণে যেহেতু লকডাউন দিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি যে গতকাল এবং আজকে আশানুরূপ পাঠক আসতেছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আসতেছেন বা মাস্ক পরিধান করে আসতেছেন, তো তারপরেও মোটামুটি খারাপ না, বেশ ভালোই লাগছে। তবে দেশব্যাপী লকডাউনের কারণে মেলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তায় প্রকাশকরা। হঠাৎ করে লকডাউনটা এভাবে যে সরকারিভাবে ঘোষণা হবে এটা আমাদের জানা ছিল না। আমরা জানতাম যে আমরা 14 তারিখ পর্যন্ত মেলা করব। এটা দ্রুত কেটে যাক এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি এবং আমাদের যে লেখক এবং প্রকাশকদের যে স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়িত হোক। যদি 7 দিন পরে পরিস্থিতি অনুকূলে আসে আবার যেন বইমেলাটি চালু রাখা হয়। মেলার 17তম দিনে প্রকাশিত হয়েছে 144টি নতুন বই। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে চালু হলো 10টি ইউটার্ন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সকল রাইট টার্ন। ইউটার্নের মাধ্যমে যানজট কতটা কমে তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় সবাইকে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে, তবে অভ্যস্ত হলে যানজট 20 থেকে 25% কমে আসবে। আমাদের মানসিকতা হচ্ছে আমরা এক্ষুনি রাইট টার্ন নিয়ে নিব, কিন্তু এখানে যে 25 মিনিট যে চলে যাচ্ছে, আমরা শর্ট রাস্তা কিন্তু সময় কিন্তু লং, আর আমরা চাচ্ছি
লং রাস্তা করতে সময়টা যেন কম ব্যয় হয়। এটির জন্য আমরা টেকনিক্যালভাবে কাজ করছি। আমরা টোটাল রাস্তার মধ্যে আজকে আমাদের ড্রোন ফিট করা আছে, আমরা ড্রোনের মাধ্যমে কাজ করছি। যে ইউরোপটা যেটা নিয়েছি এটি আমরা টেস্ট করে দেবো, কোন জায়গায় যদি সমস্যা থাকে ডেফিনেটলি আমরা আবার এক্সপার্টদেরকে নিয়ে কোর্টের জন্য আমরা মনোযোগ দেব। নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বিকেলে রিসোর্টের ৫ম তলার ৫০১ নম্বর কক্ষে তাকে ঘেরাও করা হয়। বর্তমানে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবস্থান করছেন এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করে। স্থানীয়দের দাবি, অনৈতিক কাজের জন্য মামুনুল হক রিসোর্টকে বেছে নিয়েছেন। আর মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা আমেনা তৈয়বা তার দ্বিতীয় স্ত্রী। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছে। কি সবসময় সবাই রেস্ট করে? বাইরে কেন যায়? দেশের বাইরেও তো যায়, যায় না? হ্যাঁ, দেশের বাইরে যায়, কিন্তু সেটা তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে ভাবছি লাঞ্চ করে একটু রেস্ট করে চলে যাব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্ত হয়েছেন। এরপরে তিনি হেফাজত কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। বিকেল ৩টায় রয়্যাল রিসোর্টের কক্ষে এক নারীসহ তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা। আমেনা তৈয়বা নামের সেই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। পুলিশ গিয়ে মামুনুল হককে নিরাপত্তা দিয়ে উদ্ধার করে। পরে তাকে হেফাজতের নেতাকর্মীদের কাছে তুলে দেওয়া হয়। মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার খবরে হেফাজতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোনারগাঁও এলাকায় আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 3টি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় 22টি মামলা দায়ের করা হলো। নতুন 3টি মামলার সবকটি সদর মডেল থানায় দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পৌরসভা ভাঙচুর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মামলা, সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে অগ্নিসংযোগের মামলা, জেলা গণগ্রন্থাগার ও প্রেস ক্লাব ভাঙচুরের মামলা। পুলিশ জানায়, দায়েরকৃত 22টি মামলায় 107 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 23,000 মানুষকে আসামি করা হয়েছে। সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 32 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যায়ে জানাবো খেলার খবর। সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আল মামুন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তার আগ পর্যন্ত গেমস চলমান থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগসাজশে তাদের নির্দেশনাগুলি ফলো করে আমরা গেমটি কিভাবে বাকি যে ডিসিপ্লিনগুলো থাকবে ফাইনাল হওয়ার আগ পর্যন্ত সেটার সিদ্ধান্ত নিব। সাঁতার ও সাইক্লিংয়ে একাধিক রেকর্ডের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের তৃতীয় দিন। সাঁতারের প্রথম দিনে হয়েছে 3টি জাতীয় রেকর্ড আর সাইক্লিংয়ে 2টি। গেমসের দ্রুততম মানবী নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। বিস্তারিত জানাচ্ছেন SM আরিফ। জাতীয় অ্যাথলেটিক্সের সাফল্য বাংলাদেশ গেমসেও ধরে রেখেছেন মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর এই 2 তারকা। লক্ষ্যে পৌঁছাতে ইসমাইল সময় নেন 10.50 সেকেন্ড। দ্বিতীয় নৌবাহিনীর আরেক তারকা আব্দুল রৌফ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, নিজের জায়গাটা ধরে রাখতে পারছি। করোনা প্যান্ডেমিক অনেক চিন্তা ছিলাম। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিততে শিরিন সময় নেন 11.60 সেকেন্ড। রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর আরিফা খাতুন। আমার 1 ডজন হলো, মানে 12টা। দ্রুততম মানবী 12 বার হলাম। 3টি জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ গেমস সাঁতারের প্রথম দিন। 200 মিটার ব্যাকস্ট্রোকে 2 মিনিট 16.12 সেকেন্ডে নিজের আগের রেকর্ড ভেঙে স্বর্ণ জেতেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ছেলেদের 100 মিটার বাটারফ্লাইয়ে 56.71 সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন নৌবাহিনীর নাহিদ।
একই ইভেন্টের নারী বিভাগে রেকর্ড করে স্বর্ণ জেতেন নৌবাহিনীর সোনিয়া খাতুন। 2টা অলিম্পিকে গতবার আমাদের সিদ্দিক কোয়ালিফাই করেছিল গলফ থেকে, এবার করেছে রুমান সানা। তো আমি ভবিষ্যতে যে অলিম্পিকগুলো আসবে সেখানে আমি আশা করি যে সেখানে শুধু এই 2টাই নয় এবং অন্যান্য ফেডারেশন যা আছে তার মধ্যে সুইমিং সহ কিছু লোক আরও কোয়ালিফাই করবে। 2টি জাতীয় রেকর্ড হয়েছে সাইক্লিংয়ে। পুরুষ 1000 মিটার টাইম ট্রায়ালে 1 মিনিট 20 সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফয়সাল হোসেন। নারীদের 500 মিটার টাইম ট্রায়ালে বিজিবির নিশি খাতুন রেকর্ড করতে সময় নেন 45.47 সেকেন্ড। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার স্পোর্টস অ্যারাউন্ড। বঙ্গবন্ধু নবম বাংলাদেশে গেমসে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার বড় মঞ্চ বলে মনে করছে ফেডারেশনগুলো। অংশ নেওয়া প্রতিযোগীরা জানালেন, গেমসে ভালো করে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনের জন্য নিজেদের প্রস্তুত করার পরিকল্পনা। করোনার প্রাদুর্ভাবের মধ্যে শুরু হলেও সফলভাবে আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। এস এম আরিফের রিপোর্ট। 1 এপ্রিল থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। করোনা প্রাদুর্ভাবের মাঝেও এত বড় আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত খেলোয়াড়রা। ভবিষ্যতের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যাশা তাদের। গেমসে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারছি, সেজন্য আমি অনেক খুশি। আমার বেস্টটা দিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে পারি। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া নবম বাংলাদেশ গেমস। যারা নবীন এই 8 বছরের মধ্যে যারা উঠে আসছে খেলোয়াড় হিসেবে, তাদের জন্য এটা অনেক বড় সাফল্য। চেষ্টা করব যেন আমার সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার, যেন অলিম্পিকে যে আমি একটা বেস্ট রেজাল্ট বাংলাদেশকে উপহার দিতে পারি। ফেডারেশন বলছে এর মাধ্যমে ভারী হবে জাতীয় দলের পাইপলাইন। নতুন তরুণ মুখ বা নতুন প্রতিভাবান যে খেলোয়াড় তারা বের হয়ে আসবে। আমরা আশা করতেছি যে এবারে আমাদের বেশ কিছু ইভেন্টে আমাদেরকে নতুন প্লেয়াররা অনেক সুন্দর রেজাল্ট দেবে এবং নতুন রেকর্ড সৃষ্টি করবে। আমরা যারা সংগঠক আছি সকলে মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আমরা সাকসেসফুলি এগুলো শেষ করতে পারবো। 31টি ডিসিপ্লিনে 5500 ক্রীড়াবিদ সহ গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় 8000। করোনার মধ্যেও সফল আয়োজনের প্রত্যাশা করছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এখন স্বাস্থ্যবিধি মেনে যেটা ঠিক সেইভাবে তারা খেলবে এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে এই ব্যাপারে আমরা সাংঘাতিক সচেতন এবং প্লেয়ারদের সাথে আমরা আলাদা কথা বলেছি। আমাদের মেডিকেল টিম তাদের সাথে আন্তরিকভাবে কথা বলেছে এবং কী কী করণীয় আছে সমস্ত তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থেকে খেলোয়াড় বের করে আনতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এই ধরনের গেমসগুলো আয়োজন করা হচ্ছে যে তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে বেছে নিয়ে তারা যেন প্রতিটি ইভেন্টের জাতীয় দলকে সমৃদ্ধ করতে পারে এবং তারা শুধু দেশে নয় সারা বিশ্বে আন্তর্জাতিক মহলে গিয়ে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করাটাই হচ্ছে এ ধরনের গেমসের আয়োজন। এবং আমরা মনে করি এর থেকে অনেক ভালো এবং কৃতি খেলোয়াড় বের হবে যারা অবশ্যই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে। বিজয় থেকে বিজয়। এস এম আরিফ, বন্ধু, মাই টিভি, ঢাকা। 2020। সংবাদ শেষ করব ভিন্নধর্মী খবর জানিয়ে। প্রশান্ত মহাসাগরের 6.5 কিলোমিটার গভীরে থাকা পৃথিবীর গভীরতম জাহাজের ধ্বংসস্তূপের ভিডিও চিত্র মিলল। প্রথমবারের মতো একটি সাবমার্সিবল এটির ছবি জনসম্মুখে নিয়ে এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আড়ালে থাকা নৌযুদ্ধের অনেক ইতিহাস এতে জানা যাবে বলে মনে করছেন গবেষকরা। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। নৌ বিশেষজ্ঞদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানা লড়াইয়ের উপর আলোকপাত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন ভিক্টর ভেসকোভো। তাদের সেই খোঁজের অংশ হিসেবে সাবমার্সিবল নামের বিশেষ আলোকচিত্র ধারণকারী যান নামানো হলো পৃথিবীর গভীরতম শিপরেকে। শিপরেক সমুদ্রের এমন একটি স্থান যেখানে জাহাজের ধ্বংসস্তূপ পাওয়া যায়। এই শিপরেকটির নাম ইউএসএস জনস্টন, যা প্রশান্ত মহাসাগরের 6.5 কিলোমিটার গভীরে। জনস্টন নামের ওই জাহাজটি ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান নৌবাহিনীর আক্রমণে ডেস্ট্রয়ারটি ডুবে যায়, যেটি ছিল 115 মিটার লম্বা। 327 জন নাবিকের মধ্যে সে সময় মাত্র 141 জন প্রাণে বেঁচেছিলেন। জনস্টনের ধ্বংসাবশেষ সর্বপ্রথম 2019 সালে আবিষ্কৃত হয়। তখন একটি দূরনিয়ন্ত্রিত যানের মাধ্যমে সেটি ভিডিও করা হয়েছিল, কিন্তু বর্তমানে সাবমার্সিবলের মাধ্যমে এটি খুব কাছ থেকে ভিডিও চিত্র ধারণ করা সম্ভব হয়েছে। তবে অক্সিজেন কম থাকায় ও পানির চাপ বেশি হওয়ায় বেশিক্ষণ অত গভীরে ডুবুরিদের পক্ষে থাকা সম্ভব হয়নি। মুবাল্লিক করিম, মাই টিভি।
দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সোমবার থেকে দেশে 7 দিনের লকডাউন জানালেন ওবায়দুল কাদের। চালু থাকবে জরুরি সেবা ও শিল্প প্রতিষ্ঠান বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনায় একদিনে আরও 58 জনের মৃত্যু, নতুন শনাক্ত 5,683 জন। স্বাস্থ্যবিধি মানায় অসচেতন বেশিরভাগ মানুষ, মাস্ক পরতেও অনীহা। গণপরিবহনে ভাড়া বেশি নেওয়া হলেও নেই স্যানিটাইজেশনের উদ্যোগ, স্বাস্থ্যবিধি মানাতে তৎপর প্রশাসন, বিভিন্ন স্থানে জরিমানা। রমজান শুরুর আগেই বাড়ছে আমদানিকৃত ফলের দাম, অপরিবর্তিত দেশীয় ফলের বাজার, মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।